হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা CC13 এবং CC14 দুটো পেপারের সাজেশন আমরা আলোচনা করব। যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আছো, আজকের ভিডিওটি তাদের জন্য। সোশিওলজি অনার্স এবং আমাদের এক্সামের 6 সেম এক্সামের যে রুটিন তোমরা অলরেডি হাতে পেয়ে গেছো, অর্থাৎ খুব বেশি সময় নেই। তো এই অল্প সময়ে খুব অল্প কিছু কোশ্চেন আমি রেখেছি আমাদের দুটো পেপারের জন্যই, যে কোশ্চেনগুলোর উপর বেস করে এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ সময়ে তোমরা প্রিপারেশন নিতে পারো, এগুলোর উপর বেশি হাইলাইট করতে পারো। দেখো, ওভারঅল যারা আমার গাইডেন্সে রয়েছে, তারা অলরেডি একটা কোশ্চেনের ওপর বেস করে তোমরা প্রিপারেশন নিয়েছো এবং বাকিরাও নিয়েছো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলোর উপর ফোকাস করা উচিত আমি সেটাই হাইলাইট করব আজকের ভিডিওতে। আর ভিডিওটা শুরু করার আগে আরেকটা বিষয় তোমাদের ভীষণভাবে বলা প্রয়োজন, যে অলমোস্ট তোমরা 3টি বছর কমপ্লিট করে ফেলেছো, তাই তো? অর্থাৎ তোমাদের এই কোর্সের একদম শেষ লগ্নে তোমরা এসে দাঁড়িয়ে আছো। 6 সেমিস্টার মানে জাস্ট তোমাদের কলেজ লাইফ তোমাদের থেকে বিদায় চাইছে, কলেজ লাইফের একদম বিদায় মুহূর্তে তোমরা চলে এসছো। তো সেক্ষেত্রে যারা একদম ফার্স্ট সেম থেকে আমাদের চ্যানেলকে ফলো করছো, তাদেরকেও আমাদের অনলি সোশিওলজির তরফ থেকে একটা ফেয়ারওয়েল দেওয়া হবে বলতে পারো। আর সেই ফেয়ারওয়েল শুধু একপাক্ষিক নয়, তোমাদের তরফ থেকেও একটা মেসেজ বা তোমাদের তরফ থেকে কিছু লেখা আমরা চাইব। সেটার একটা ভিডিও আলাদা আসবে খুব শীঘ্রই। হ্যাঁ, এবং পরবর্তীতে তোমাদের এই 6 সেমিস্টার কমপ্লিট করে প্রত্যেকের মতো করে কেরিয়ার চয়েস করবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের কেরিয়ার অনেকের আলাদা হয়ে যাবে। অনেকে সমাজতত্ত্ব নিয়ে থাকবে, অনেকে কম্পিটিটিভে চলে যাচ্ছ, অনেকে BCS UPSCর জন্য ভাবছো, আবার অনেকে সাবজেক্ট নিয়ে থাকার কথা ভাবছো, অনেকে সোশ্যাল ওয়ার্ক করার কথা ভাবছো, মানে MSW, বা অনেকে MA করার কথা ভাবছো, বা এর পরবর্তীতে কেরিয়ারকে কোন দিকে নিয়ে যাওয়া যায়, MSW না MA, এ বিষয় রিলেটেড একটা ভিডিও খুব শীঘ্রই আসছে। তো আপাতভাবে তোমরা যারা 6 সেমিস্টার রয়েছো, দীর্ঘদিন ধরে আমার চ্যানেলকে ফলো করছো, দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের পাশে রয়েছো, এবং প্যারালালি আমিও চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার, যতটা পেরেছি থেকেছি। সবার পাশে হয়তো সবসময় থাকতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদের চেষ্টা করেছি পাশে থাকার, এবং আমার যতটুকু সোশিওলজিক্যাল নলেজ আছে সেটাকে দিয়ে তোমাদেরকে গাইড করার চেষ্টা করেছি। এই গাইডের পরিপ্রেক্ষিতে এবং তোমাদের ওভারঅল এই 3 বছরের যে সোশিওলজিক্যাল জার্নি, এই জার্নিটা কেমন ছিল অবশ্যই আমাকে জানিও। সেই রিলেটেড একটা ভিডিও খুব শীঘ্রই আসছে। প্রত্যেকের জন্য অ্যাডভান্স শুভকামনা রইল। তোমাদের পরবর্তীতে কেরিয়ার প্ল্যানিং আরও বেটার হোক। সেই বেটারমেন্টে যদি আমি কোনোভাবে হেল্প করতে পারি, আমার কোনো মতামতের প্রয়োজন হয়, আমার কাছ থেকে কোনো কনফিউশন ক্লিয়ার করার যদি প্রয়োজনীয়তা অনুভব করো কখনো, অলওয়েজ ওয়েলকাম। তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওপেন রয়েছে সবসময়। তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো সময় মেসেজ করতে পারো। আর আমি সবসময় কলের জন্য হয়তো অ্যাভেলেবেল থাকি না, আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই গাইড করে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি আমাদের CC13। কোশ্চেন নাম্বার 1, 15 মার্কসের জন্য তোমরা কি প্রশ্ন দেখবে। 15 মার্কসের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমি ইংলিশে রেখেছি, বাংলা বলে দিচ্ছি, ঠিক আছে? অনেক সময় কি হয়, ইংলিশ মিডিয়াম যারা আছে তাদের একটু অসুবিধা হয় কি, আমি বাংলায় দিলে তারা বাংলার টার্মটা অনেক সময় বুঝতে পারে না, কিন্তু যারা বাংলা মিডিয়াম আছো তারা কিন্তু ইংলিশ টার্মটা বোঝো। তো সেক্ষেত্রে সেই কারণে ইংলিশে লিখেছি, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। ডিসকাস দি মেইন আর্গুমেন্ট অফ ক্রিটিক্যাল সোশিওলজি। ক্রিটিক্যাল সোশিওলজির মেইন আর্গুমেন্টস কী? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর থিঙ্কারদের মধ্যে আমি দুজন থিঙ্কারকে বেশি প্রায়োরিটি দিতে বলবো। এক হচ্ছে ট্যালকাট পার্সন্স থেকে কিন্তু তুমি 15 মার্কস এবং 5 মার্কস অর্থাৎ 20 মার্কস পর্যন্ত কিন্তু পেতে পারো, আবার একটা 2 মার্কও পেতে পারো। বুঝতে পারছো যে ট্যালকাট পার্সন্সকে আমি কতটা গুরুত্ব দিতে বলছি? এক্সপ্লেন স্ট্রস কন্ট্রিবিউশন টু স্ট্রাকচারালিজম, ট্যালকাট পার্সন্সের সিস্টেম থিওরি, আর এদিকে লেভিস্ট্রসের কন্ট্রিবিউশন, কাঠামোবাদী তত্ত্বে লেভিস্ট্রস কি অবদান রেখেছেন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এছাড়াও আমি আর যে দুজন তাত্ত্বিককে পড়তে বলবো সেটাকে একটু কম গুরুত্ব দিতে বলছি,
অ্যাডেনোকে আমরা অন্যভাবে রেখেছি আর একটা প্রশ্ন, অ্যাডেনো সেই পার্টটার প্রতি গুরুত্ব দিও, কিন্তু আপাতভাবে তোমরা মিড, স্ট্রস এবং ট্যালকাট পার্সনস পড়তেই হবে, মাস্ট। ওকে, এবং ট্যালকাট পার্সনস পড়তে গেলে অবশ্যই তোমাদের ফাংশনালিজম দেখতে হবে। আর ফাংশনালিজম তো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, মানে সোশিওলজির ছোটবেলা, তাই তো? সোশিওলজির ছোটবেলা মানে সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেম, সেকেন্ড সেম থেকে তোমরা ফাংশনালিজমটা পড়ছো। তো ফাংশনালিজমটা দেখে রেখো, ফাংশনালিজম কিন্তু আসতে পারে 5 নম্বরের টিকা হিসেবে, কারণ ট্যালকাট পার্সনসকে অ্যাজ এ ফাংশনালিস্ট কিন্তু আমরা এখানে পড়ছি। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ অ্যাডেনোকিট টু ক্রিটিক্যাল সোশিওলজি। ক্রিটিক্যাল সোশিওলজি থেকে এই প্রশ্ন আসবে, ক্রিটিক্যাল সোশিওলজির মেন আর্গুমেন্ট দেখবে, আর এখান থেকে অ্যাডেনোর কিছু ছোট ছোট পার্ট আছে যেগুলো 5 নম্বরের জন্য দেখতে পারো। তো আমি মেনলি 15 নম্বরের এই 3টিকে বেশি গুরুত্ব দিতে বলবো। ওকে, চলো তাহলে। আর এদিকে কন্ট্রিবিউশন ক্রিটিক্যাল বা ব্যাখ্যামূলক সমাজতত্ত্বে আমরা এখানে অ্যাডেনোর পার্টটা পড়বো, ঠিক আছে? চলো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 1। কিসের? 5 মার্কের। 5 মার্কেরও আমি খুব বেশি প্রশ্ন দিইনি। দেখো, যেটা বললাম যে হোয়াট ডু মিন বাই ফাংশন অর হোয়াট ডু মিন বাই ফাংশনালিজম, হোয়াট আর দ্য মেইন আর্গুমেন্ট অফ ফাংশনালিজম, যদি এই টাইপের কোশ্চেন আসে, ফাংশনালিজম বলতে কি বোঝো, ক্রিয়াবাদের মূল ধারাগুলি কি কি, বা ক্রিয়াবাদী তত্ত্বের মূল বিষয় কি, ক্রিয়াবাদী তত্ত্ব হিসেবে ট্যালকাট পার্সনসকে ব্যাখ্যা করো, মানে এই যে ক্রিয়াবাদ থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, বা ফাংশনালিজম। চলো, আচ্ছা, এটাকে প্রসঙ্গত আরেকটা পার্ট বলে থাকি, কনফিউজড হও না, কার্যবাদও আমরা বলে থাকি, তাই তো? আমরা বাংলা সাধারণত দুটি ব্যবহার করি, ক্রিয়াবাদ, কার্যবাদ। রাইট এ নোট অন, এটা 1 নয়, পার্সনস থিওরি অফ অ্যাকশন। ট্যালকাট পার্সনসের থিওরি অফ অ্যাকশন থেকে প্রশ্ন আসতে পারে। এখানে এজিআইএল এবং প্যাটার্ন ভেরিয়েবল, এই দুটো দেখো, ট্যালকাট পার্সনস মানেই তাই, ট্যালকাট পার্সনস মানে সোশ্যাল সিস্টেম, সোশ্যাল অ্যাকশন, এজিআইএল, প্যাটার্ন ভেরিয়েবল, আর কিচ্ছু নেই এর মধ্যে, আছে কিচ্ছু নেই। জাস্ট আর সঙ্গে ক্রিটিসিজমটা একটু দেখে রাখতে হবে, যদি ক্রিটিসিজম আসে 2 নম্বরে চলে আসলো ক্রিটিসিজম। হ্যাঁ, কারণ ট্যালকাট পার্সনসকে কে ক্রিটিসিজম করেছে আমরা জানি, বলো? R.K. মার্টন, রাইট? চলো, R.K. মার্টন শুধু নন, একমাত্র নন, আরও অন্যান্য তাত্ত্বিক করেছে। R.K. মার্টন একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হিসেবে, কারণ তার ফাংশনালিজমকে ক্রিটিসাইজ করে R.K. মার্টনের তত্ত্ব, ফাংশনাল পোস্টুলেট, নিশ্চয়ই মনে আছে, আগে পড়েছো। R.K. মার্টন যদিও তোমাদের সিলেবাসে নেই, R.K. মার্টন দরকার নেই, কে ক্রিটিক করেছে, কী কারণে করেছে জেনে রাখতে হবে। চলো, হোয়াট ডু ইউ মিন বাই ইমপ্রেশন ম্যানেজমেন্ট? ইমপ্রেশন ম্যানেজমেন্ট, এই যে পার্টটা, এটা আমি হাইলাইট করছি 2টো স্টার দিয়ে, ঠিক আছে? দেখে রাখতে হবে। এটা কি? এটা কিন্তু আমাদের সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের একটা পার্ট। রাইট এ নোট অন কালচারাল ইন্ডাস্ট্রি, অ্যাডেনোর কালচারাল ইন্ডাস্ট্রি, ডাবল স্টার দাও। কালচারাল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং হোয়াট ডু মিন বাই ওয়ান ডাইমেনশনাল ম্যান, আমি পরপর 3টি প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্ন থেকে কিন্তু ভীষণ আসার মতো কোশ্চেন। হ্যাঁ, মানে এখান থেকে আবার এমনও দিতে পারে যে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ অ্যাডেনো। হ্যাঁ, অর্থাৎ অ্যাডেনো থেকে কালচারাল ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট না, সরি, ইমপ্রেশন ম্যানেজমেন্টের, এটা গভর্নমেন্টের, ওয়ান ডাইমেনশনাল ম্যান আসতে পারে। আর যে দুটো দেখবে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোসাইটি ইন সাবজেক্টিভ রিয়ালিটি। সাবজেক্টিভ রিয়ালিটির বলতে আমরা কি বুঝি? রাইট এ শর্ট নোট অন কন্ট্রিবিউশন অফ অ্যাডেনো। অ্যাডেনো শর্ট নোট যদি আসে, যদি 5 নম্বরে, তাহলে অ্যাডেনোর ছোটো ছোটো সমস্ত কন্ট্রিবিউশনগুলো ছোট ছোট করে লিখবে। হ্যাঁ, ছোট ছোট করে সমস্ত পার্টটা, ছোট ছোট করে সমস্ত পার্টটা ইনক্লুড করতে হবে। হ্যাঁ, সমস্তটা ইনক্লুড করতে হবে, রাইট? তারপর চলে আসছি ডিস্টিংগুইশ বিটুইন ফ্রন্ট স্টেজ, ব্যাক স্টেজ। এই যে যখন তোমরা ইমপ্রেশন ম্যানেজমেন্ট পড়বে, তখন এই ফ্রন্ট স্টেজ, ব্যাক স্টেজটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, কারণ আমরা জানি কার এটা, গফম্যান। ওকে, গফম্যানের ধারণা। তারপর আমরা ডিসকাস ব্রিফলি পার্সনস আইডিয়া অফ প্যাটার্ন ভেরিয়েবল। প্যাটার্ন ভেরিয়েবলের ধারণা কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা, 14-তে যাওয়ার আগে আরেকটা পার্ট বলি, যে এখানে প্যাটার্ন ভেরিয়েবল হলো, আর এখানে আরেকটা পার্ট তোমরা যেটা দেখবে, যে প্রত্যেকটা থিওরির ক্রিটিসিজমগুলো একটু জেনে রাখবে, একটু জেনে রাখবে। আর এখানে মিডের আই অ্যান্ড মিটা একটু দেখে রেখো।
মিডের আই অ্যান্ড মি। ওকে, আমরা যেমন আগে আলোচনা করলাম যে মিড থেকে কি পড়বে, কিন্তু আই অ্যান্ড মিটা তোমরা দেখে রেখো, টিকা হিসেবে আসতে পারবে, 2 নম্বরেও অনেক সময় দিতে পারে। তাহলে দেখো আপাতভাবে তোমরা CC13 জন্য এই কোশ্চেনগুলোকে তৈরি করো। আর শর্ট কোশ্চেনের আরেকটা পার্ট বলে রাখি, শর্ট কোশ্চেনের ভিডিও আপলোডেড অলরেডি রয়েছে। দেখো একটা পার্ট কিন্তু অলরেডি থিঙ্কারদের উপর আপলোডেড রয়েছে, যেটা হচ্ছে অনলি সোশিওলজির ফ্যান ক্লাবের মেম্বারদের জন্য, যেটা তোমরা আগে অনেকে এই 29 টাকা পে করে মেম্বারশিপ নিয়েছো। তো 29 টাকা পে করে মেম্বারশিপ নিলেই কিন্তু দেখতে পাবে সমস্ত শর্ট কোশ্চেন তোমরা সেখানে পেয়ে যাবে, নোট করে নিতে পারবে। চলে আসি CC14। CC14 কি রিসার্চ মেথড। রিসার্চ মেথডের আগে যা জেনেছো তার উপর বেস করে তোমাদের রিসার্চ মেথডের ওভারঅল একটা আইডিয়া কিন্তু আছে, কারণ তোমাদের ডিসার্টেশন হচ্ছে। ডিসার্টেশন অলরেডি আশা করছি তোমাদের প্রায় কমপ্লিট করে ফেলেছো, কারণ সময় আর বেশি নেই। চলে আসি তাহলে এই নলেজ, প্রত্যেকটা নলেজ কিন্তু আমাদের CC4 লাগবে। CC4 প্রথমেই যেটা পড়বে, হোয়াট ইজ রিসার্চ, ডিসকাস ইন ব্রিফ জেনারেল কম্পোনেন্ট অফ ফিল্ড রিসার্চ, ডিসকাস অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন ফর ফিল্ড। এই যে ফিল্ড রিসার্চ কি, ফিল্ড রিসার্চের কম্পোনেন্ট, ওকে, এটা দেখতে হবে। 2 নম্বর আসছি রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন থেকে একটা প্রশ্ন আসছে, ধরে রাখো। রিসার্চ ডিজাইন, ডিসকাস দ্য ডিটেল ডিফারেন্ট স্টেপ অফ রিসার্চ ডিজাইন। এখানে স্টেপ দিয়েছে এবং একই সঙ্গে তোমরা টাইপসগুলোও দেখে রাখতে হবে। রিসার্চ ডিজাইনের টাইপস। নাম্বার 3, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ গুড স্যাম্পলিং। গুড স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি? ডিসকাস দি নন প্রবাবিলিটি। আমি এবছরের জন্য নন প্রবাবিলিটিকে বেশি গুরুত্ব দিতে বলবো, যে হোয়াট are the characteristics of good sample and discuss the non-probability sampling. Non-probability sampling এর যে ভাগ, সেই ভাগগুলো যদি আলাদাভাবে আসে তাহলে 5 নম্বরের আসবে। এখান থেকে একটা মজার ব্যাপার হচ্ছে, যদি তোমার স্যাম্পলিং তৈরি করে রাখো, এখানে হয়তো নন প্রবাবিলিটি থেকে কি দিল, স্যাম্পলিং গোটাটাই দেখবে। নন প্রবাবিলিটি থেকে হয়তো 15 নম্বরে পেলে, আর প্রবাবিলিটির ভাগগুলোকে 5 নম্বরে একটা দিয়ে দিল। তাহলে দুটো থেকে প্রশ্ন আসলো। তাহলে স্যাম্পলিং কি, স্যাম্পলিং এর ক্যারেক্টারিস্টিক্স কি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি, প্রত্যেকটা ভাগ ডিটেলসে দেখবে। প্রবাবিলিটি স্যাম্পলিং কি, তার প্রত্যেকটা ভাগ ডিটেলসে দেখবে। এবং রিসার্চ ডিজাইন, আমি বলে দিতে পারি এই 2টি পার্ট দেখলেই তোমরা কিন্তু এখান থেকে ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে। তার কারণ আমি আরেকটা পার্ট বলি, যে এই পেপারে আমাদের কি আছে, এই পেপারে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাই তো। এই যে স্ট্যাটিস্টিক্স অনেকেই করছো না, বা অনেকে আবার প্রিপারেশন নিচ্ছ খুব ভালো করে। স্ট্যাটিস্টিক্স যদি করো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা একটা ফুল নম্বর পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে, যদি তোমরা 100% সঠিক করতে পারো। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজও আছে একই দিক থেকে, যে ভুল হলে কিন্তু ভুল। তো তোমরা যারা স্ট্যাটিস্টিক্স করছো তারা আলাদাভাবে মিন, মিডিয়ান, মোড, কিউডি, এসডি, ব্যাস এগুলো দেখে রাখলেই তোমরা এখান থেকে কিন্তু একটা 15 নম্বর পাবে। ওকে, চলো। আচ্ছা, জাস্ট মিনিট। হ্যাঁ, তাহলে এখানে একটু আমরা এর উপর লিখে দিয়েছি। যাই হোক, গিভ 2 ডিফারেন্স বলছে, হোয়াট আর দ্য স্যাম্পলিং, গিভ 2 ডিফারেন্স বিটুইন প্রবাবিলিটি নন প্রবাবিলিটি, ডিসকাস এনি ফর্ম অফ প্রবাবিলিটি স্যাম্পলিং টিচিং। দেখো এখানে আমি প্রবাবিলিটিটাও দিয়েছি। ডিসকাস এনি 2 ফর্ম অফ প্রবাবিলিটি স্যাম্পলিং, যে কোনো 2টি ভাগ, আর প্রবাবিলিটি নন প্রবাবিলিটির মধ্যে ডিফারেন্স কি। চলো 15 নম্বরের জন্য আর যেটা দেখবে, ডিফাইন রিসার্চ প্রসেস and discuss the use and abuse of social research. What do you mean by the measurement of variable? Discuss different level of measurement in appropriate example. দেখো different level of measurement, হ্যাঁ, এই পার্টটা হাইলাইট করলাম, মানে ডবল স্টার দিলাম। চলো, পয়েন্ট আউট মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ স্যাম্পল। দ্যাটস অল, 15 মার্কের। এরপর চলে আসছি আমরা 5 মার্ক। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ফিল্ড রিসার্চ। ফিল্ড রিসার্চের দেখো প্রথম যে 15 নম্বরের কোশ্চেনটা বললাম, সেটা জানলে তুমি এটা লিখতে পারবে। ডিস্টিংগুইশ প্যারামিটার স্ট্যাটিস্টিক্স, এক্সপ্লোরেটরি রিসার্চ উইথ এক্সাম্পল। দেখো ডিসকাস, আমরা এটা এক্সপ্লোরেটরি রিসার্চ হচ্ছে রিসার্চ
ডিজাইনের একটা ভাগ। ওকে, হোয়াট আর দ্য মেজর এলিমেন্ট অফ রিপোর্ট রাইটিং, এটা দেখে রেখো। হ্যাঁ, মানে এটা একটু দেখে রেখো, আসলেও আসতে পারে, আমি জাস্ট সেই হিসেবেই এটা কিন্তু দিয়েছি। হোয়াট আর দি মেরিটস অফ স্যাম্পলিং, এই যে মেরিটস আর ডিমেরিটস দেখে রাখলে সেটা 15 নম্বরে যদি আসে তাহলে একসঙ্গে দুটোই আসবে, আর যদি আলাদাভাবে মেরিটস এবং ডিমেরিটস দেয় তাহলে সেটা 5 নম্বরে দেবে, আর আমি মেরিটটাকে বেশি দেখে যেতে বলবো। ওকে, এবার চলে আসছি নেক্সট। হোয়াট, এই রাইট এ শর্ট নোট অন ক্লাস্টার স্যাম্পলিং। দেখো স্যাম্পলিংয়েরই ভাগ থেকে যখনই তোমরা স্যাম্পলিংয়ের কটা ভাগ, স্যাম্পলিংয়ের প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি, এই দুটো ভাগই কিন্তু দেখে রাখতে হবে। ওকে, এই ভাগ থেকে কিন্তু প্রশ্ন আসবে। রাইট এ শর্ট নোট অফ সিম্পল র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা যে সিসি 14-এর এগুলোর উপর বেস করে তোমরা প্রিপারেশন নেবে। আবারও বলি, শর্ট কোশ্চেনের ভিডিও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই 29 রুপিস পে করে, আর সময় নেই একদম বেশি, তোমরা মেম্বারশিপ নিয়ে নাও, যারা নাওনি মেম্বারশিপ নিয়ে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওকে, প্রত্যেকটা শর্ট কোশ্চেন আলোচনা হবে, এবং শর্ট কোশ্চেন আমি সাজেশন কিছু দিলাম না, কারণ শর্ট কোশ্চেন ওভারঅল সিলেবাসের উপর বেস করে যেগুলো হয় দেখে যেতে হবে। শর্ট কোশ্চেনের, যদিও শর্ট কোশ্চেনের গতবারে সাজেশন দিয়েছিলাম কিন্তু এবছর রাখছি না। ওকে, তাহলে শেষ করছি এখানে শেষ করছি। এবং যাদের তোমাদের কি ডিএসসি পেপার আছে একটু বলি, যে ডিএসসি পেপার কি আছে তোমাদের এটা একটু জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সেই অনুযায়ী কিন্তু ভিডিও আসবে। কারণ একটা ডিএসসি রয়েছে যে ডিএসসি খুব বেশি স্টুডেন্ট নেই, যেমন এগ্রেরিয়ান সোশিওলজি, খুব সম্ভবত মনে হয় ম্যাক্সিমামই দেখছি এনভায়রনমেন্ট এবং তো তোমাদেরকে ডিএসসি আছে, ডিএসসি পেপার দুটো একটু জানিও। আবার অনেকে ডিসার্টেশন নিয়েছো, তো সেক্ষেত্রেও জানিও, তাহলে সেই অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আনার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এর উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো। অল দ্য বেস্ট।